সৌদি কাতারের পর আমিরাতের সঙ্গে $200 বিলিয়ন বাণিজ্য চুক্তি ট্রাম্পের। 10 বছরে যুক্তরাষ্ট্রে $1,40,000 কোটি বিনিয়োগ করবে ইউএই। তুরস্কে রাশিয়া ইউক্রেন আলোচনা নিয়ে অনিশ্চয়তা। পুতিনের সঙ্গে নিজের সরাসরি বৈঠক ছাড়া অগ্রগতি দেখছেন না ট্রাম্প। মস্কোর প্রতিনিধি দল নিয়ে জেলেনস্কির ক্ষোভ। এবং পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। নয়াদিল্লির সঙ্গে শান্তি আলোচনায় প্রস্তুত ইসলামাবাদ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। গাজার প্রায় 35% এলাকা ইসরায়েলি বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে। দেশটির গণমাধ্যমে বলা হয়েছে উপত্যকায় বাফার জোন সম্প্রসারণ বেড়েই চলেছে ইসরায়েলের। এরই মধ্যে গাজার পূর্ব ও দক্ষিণে 2 কিলোমিটারের বেশি প্রশস্ত বাফার জোন তৈরির কাজ সম্পন্ন করেছে নেতানিয়াহু প্রশাসন। যে কোনো অজুহাতে প্রতিনিয়ত গাজা ভূখণ্ড দখল করেই চলেছে ইসরায়েল। সম্প্রতি ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 জানায় গাজার পূর্ব ও দক্ষিণে 2 কিলোমিটারের বেশি প্রশস্ত বাফার জোন তৈরির কাজ সম্পন্ন হয়েছে। পরিসংখ্যান বলছে 360 বর্গ কিলোমিটারের উপত্যকার প্রায় 35% এখন ইসরায়েলের দখলে। সামরিক পোস্ট, করিডর ও ঘাটির নামে চলছে নতুন সীমান্ত তৈরি। প্রতিবেদনটিতে আরও বলা হয়, রাফার ফিলাডেলফি করিডোর থেকে মরাগ এক্সিস পর্যন্ত পুরো রাফা শহর এখন ইসরায়েলি বাহিনীর অপারেশনাল কন্ট্রোলে। শুধু জেনিনা নামের এক এলাকা বাদে শহরটির আর কোনো অংশ ফিলিস্তিনিদের অধীনে নেই। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বেন গুরিয়ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াকব গার্ব জানান, 15টি বড় সামরিক পোস্ট তৈরি করেছে নেতানিয়াহু প্রশাসন। আরও 5টি করিডোর গাজা জুড়ে নির্মাণাধীন। গাজা সিটির সাজাইয়া, তুফাহ এবং উত্তরে বেইত হানুন ও বেইত লাহিয়ার উপকূলবর্তী এলাকায়ও সেনা মোতায়েন রয়েছে ইসরায়েলের। রাইসা জান্নাত, সময় সংবাদ। সৌদি আরব কাতারের পর সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে $200 বিলিয়ন বাণিজ্য চুক্তির ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্রে 10 বছরে $1,40,000 কোটি বিনিয়োগের ঘোষণা দেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। অন্যদিকে মার্কিন বাজার থেকে বছরে 5 লাখ এআই চিপ আমদানির অনুমতি পেয়েছে আমিরাত। এছাড়া দুই দেশের সম্পর্কে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ট্রাম্পকে প্রদান করা হয়েছে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। স্থানীয় সময় বৃহস্পতিবার আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। অতিথিকে দেয়া হয় রাষ্ট্রীয় অভ্যর্থনা। সফরের এক পর্যায়ে ট্রাম্পকে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ ঘুরে দেখান আল নাহিয়ান। এরপর আবুধাবির আল ওয়াতান প্রাসাদে তাকে প্রদান করা হয় অর্ডার অফ জায়েদ, যা আমিরাতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এ সম্মাননা দেয়া হয়। প্রাসাদে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে অংশ নেন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। আলোচনায় উঠে আসে উন্নত এআই চিপ সরবরাহ ও তথ্য কেন্দ্র নির্মাণের বিষয়। প্রাথমিক চুক্তির আওতায় প্রতি বছর 5 লাখ চিপ আমদানির অনুমতি পাবে সংযুক্ত আরব আমিরাত। এছাড়া আগামী 10 বছরে যুক্তরাষ্ট্রে $1,40,000 কোটি বিনিয়োগের ঘোষণা দেন আমিরাতের প্রেসিডেন্ট। দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার নতুন দিগন্তের ঘোষণা দিয়ে সফর শেষ করেন ডোনাল্ড ট্রাম্প। জানান এটি একটি বিশেষ অংশীদারিত্বের সূচনা। শুক্রবার ওয়াশিংটন ফেরার কথা রয়েছে ট্রাম্পের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর প্রথম পূর্ণাঙ্গ সফর হিসেবে মধ্যপ্রাচ্যকে বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বব্যাপী শুল্ক ঝড় তোলার পর ট্রাম্পের এ সফরেও অগ্রাধিকার পাচ্ছে বাণিজ্যিক খাতগুলো। সে তুলনায় উপসাগরীয় অঞ্চলটির বিভিন্ন স্থানে চলা সংঘাত নিরসনের আলোচনা গুরুত্ব পেয়েছে কম। সম্প্রতি ট্রাম্পের এ সফর নিয়ে বিশ্লেষণাত্মক প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। মার্কিন প্রেসিডেন্টদের মধ্যপ্রাচ্যে সফর মানেই বড় কোনো রাজনৈতিক বার্তা, কিন্তু নিউ ইয়র্ক টাইমস বলছে ট্রাম্পের এবারের সফরটি কেবলই ব্যবসায়িক পরিসর বাড়ানোর, যেখানে দ্বিপাক্ষিক চুক্তির পাশাপাশি অগ্রাধিকার পেয়েছে পারিবারিক ব্যবসার লাভের দিকও।
সৌদি আরব কাতারের পর সংযুক্ত আরব আমিরাতেও ট্রাম্পকে দেয়া হয়েছে রাজকীয় অভ্যর্থনা। রিয়াদ ও দোহায় চুক্তি হয়েছে অস্ত্র বিক্রি, উড়োজাহাজ, পারমাণবিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে। ঘোষণাও এসেছে $1 ট্রিলিয়ন বিনিয়োগ পরিকল্পনার। কিন্তু ট্রাম্পের এই সফরে বৃহস্পতিবার পর্যন্ত ছিল না কোনো কূটনৈতিক উদ্যোগ। মধ্যপ্রাচ্য সংকট নিয়েও দেখা যায়নি উল্লেখযোগ্য তৎপরতা। অথচ আগের মার্কিন প্রেসিডেন্টদের ভূমিকা ছিল আলাদা। জিমি কার্টার সফরের সময় শান্তি চুক্তি করেছিলেন। ক্লিন্টন চেষ্টা করেছিলেন ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাতের সঙ্গে সমঝোতা করতে। ওবামা চেয়েছিলেন মুসলিম বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন মাত্রায় নিতে। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলটিতে বিশাল সম্পদের নিয়ন্ত্রণ করেন কেবল কয়েকজন নেতা। এজন্যই বাণিজ্যের পরিসর বাড়াতে মধ্যপ্রাচ্যকে বেছে নিয়েছেন ট্রাম্প। লাভজনক করছেন পারিবারিক ব্যবসাকেও। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এরই মধ্যে সৌদি তহবিল থেকে ট্রাম্প জামাতা কুশনারের কোম্পানি পেয়েছে $2 বিলিয়ন। এছাড়া সৌদি মালিকানাধীন কোম্পানির সঙ্গে ট্রাম্প অর্গানাইজেশনের রিয়েল এস্টেট চুক্তি আর লিভ গলফের সৌজন্যে 4 বছর ধরে ট্রাম্প রিসোর্টে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন। সব মিলিয়ে সফরের উদ্দেশ্যটা কেবল রাষ্ট্রীয় নয়, ব্যক্তিগত। নাদিম মারজান, সময় সংবাদ। তুরস্কে বৃহস্পতিবার রাশিয়া ও ইউক্রেনের শান্তি আলোচনা মুখ থুবড়ে পড়েছে। শুক্রবার আলোচনা হতে পারে এমন সম্ভাবনা থাকলেও নির্দিষ্ট কোনো সময় এখনো ঘোষণা করা হয়নি। আলোচনার প্রস্তুতি ও রুশ প্রেসিডেন্ট পুতিনের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ইউক্রেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে তার সরাসরি বৈঠক ছাড়া এই সংঘাতে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব নয়। তুরস্কের ইস্তাম্বুলে দীর্ঘদিন পর রাশিয়া ও ইউক্রেনের সরাসরি শান্তি আলোচনার কথা থাকলেও বৃহস্পতিবার তা বাস্তবে রূপ পায়নি। দুই দেশের প্রতিনিধিরা আলোচনার আগে বিভিন্ন স্থানে অবস্থান করলেও আলোচনা শুরুর কোনো নির্দিষ্ট সময় বা সূচি জানানো হয়নি। ইস্তাম্বুলের এক প্রাসাদের সামনে সাংবাদিকদের উপস্থিতি এবং রাশিয়ার পূর্ব ঘোষণার পরও পরিস্থিতি ছিল অনিশ্চিত। এই প্রেক্ষাপটে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন। আলোচনার আগে রুশ প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। ভ্লাদিমির পুতিন পররাষ্ট্রমন্ত্রী কিংবা শীর্ষ উপদেষ্টাদের না পাঠিয়ে রাশিয়া শুধু উপমন্ত্রী ও সহকারীদের পাঠানোয় আলোচনার গুরুত্ব নিয়ে প্রশ্ন তোলেন জেলেনস্কি। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে তাদের দল ইস্তাম্বুলে উপস্থিত এবং তারা গঠনমূলক আলোচনার জন্য প্রস্তুত। তবে ইউক্রেনের পক্ষ থেকে অভিযোগ এসেছে রাশিয়া আলোচনার পরিবেশকে শুধু প্রদর্শনমূলকভাবে সীমাবদ্ধ রাখতে চাচ্ছে। শান্তি আলোচনায় রাশিয়া ইউক্রেনের মধ্যে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হবে না বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তুরস্কে ন্যাটোর এক বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, শান্তিপূর্ণ সমাধান সম্ভব নয় যতক্ষণ না তিনি ও পুতিন সরাসরি বৈঠকে বসবেন। ট্রাম্প বৃহস্পতিবার মধ্যপ্রাচ্য সফরের পথে এই মন্তব্য করেন এবং জানান, পুতিন না থাকায় আলোচনায় তাৎপর্যপূর্ণ কোনো অগ্রগতি আসবে না বলেই মনে করেন তিনি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি জানান, যতদিন পাকিস্তান সীমান্ত সন্ত্রাসবাদে মদদ দেয়া বন্ধ না করবে ততদিন এই অবস্থার পরিবর্তন হবে না। ইসলামাবাদের সঙ্গে সন্ত্রাসবাদ ব্যতীত অন্য কোনো বিষয়ে আলোচনা হবে না বলেও সাফ জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে সিন্ধু পানি চুক্তি ভঙ্গ না করার বিষয়ে ভারতকে সতর্ক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বলেন, 1960 সালে যে পানি চুক্তি হয়েছিল সেটি ভাঙার কথা যেন চিন্তাও না করে। এ সময় শাহবাজ বলেন, পাকিস্তান শান্তি চায়, তবে দেশটির শান্তির আকাঙ্ক্ষাকে কেউ যেন দুর্বলতা ভেবে ভুল না করে। ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের কবলে কিউবা। প্রতিদিন কমপক্ষে 4 ঘন্টা বিদ্যুৎ থাকছে না রাজধানী হাভানায়। বাসিন্দাদের অভিযোগ, শোচনীয় এমন অবস্থায়ও নেই কার্যকর কোনো উদ্যোগ। যদিও কর্তৃপক্ষের দাবি ভাসমান বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল রয়েছে। দেশটির অন্ধকার দিনে আশার আলো দেখাচ্ছে চীন। এর মধ্যে বেইজিংয়ের সহায়তায় চলতি বছর 50টিরও বেশি সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে হাভানা। ঘুটঘুটে অন্ধকার, সঙ্গে তীব্র গরম, হাঁসফাঁস জনজীবন। কিউবায় এটাই নিত্যদিনের চিত্র। রাজধানী হাভানায় প্রতিদিন 4 ঘন্টা বা তারও বেশি সময় থাকছে না বিদ্যুৎ। গ্রাম অঞ্চলের অবস্থা আরো ভয়াবহ। কোথাও কোথাও বিদ্যুৎ থাকছে না 15 ঘন্টা পর্যন্ত। যদিও কর্তৃপক্ষের দাবি বিকল্প ব্যবস্থায় সংকট নিরসনের চেষ্টা চলছে। হাভানায় আমাদের ভাসমান বিদ্যুৎ কেন্দ্রগুলো সম্পূর্ণভাবে চালু রয়েছে। এর ফলে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বেড়েছে এবং আমাদের পরিষেবা
বিভ্রাট কিছুটা কমবে বলে আশা করছি। বাসিন্দারা প্রচন্ড দুশ্চিন্তার মধ্যে রয়েছে। বিদ্যুৎ ছাড়া বসবাস করা সহজ নয়। আমি এখনো গোসল করতে পারিনি। শুধু তাই না, বিদ্যুৎ বিভ্রাটের কারণে খাবারও খেতে পারিনি। বিদ্যুৎ না থাকায় বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, কারখানায় উৎপাদন কমে যাওয়ায় দেখা দিয়েছে অর্থনৈতিক মন্দা। এদিকে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা, সন্ত্রাসে সহায়তা প্রদানকারী রাষ্ট্রের তালিকায় ফের অন্তর্ভুক্তি, রেমিটেন্স বাণিজ্য ও পর্যটনে কড়াকড়ির কারণেও সংকট বাড়ছে কিউবায়। তবে দেশটির অন্ধকার দিনে আশার আলো দেখাচ্ছে চীন। বেইজিং এর সহায়তায় চলতি বছর 50টিরও বেশি সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে হাভানা। এরই মধ্যে চালু হয়েছে 11টি, লক্ষ্য 1000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন। মৌসুমী সাথী, সময় সংবাদ। আগামী কয়েক মাসে 1 থেকে 1.5 লাখ শ্রমিক নিতে পারে মালয়েশিয়া। এক্ষেত্রে বাংলাদেশকে প্রাধান্য দেবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। মালয়েশিয়া সফরে দেশটির 2 মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি আরও জানান, যেতে না পারা 17,000 শ্রমিকের মধ্যে 7,926 জনের নাম চূড়ান্ত করেছে দেশটির কর্তৃপক্ষ। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার পুত্রজয়ায় মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ও মানব সম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর দেন উপদেষ্টা। জানান, ঢাকার সঙ্গে শ্রম সম্পর্ক পুনঃস্থাপনের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও দ্বিপাক্ষিক সম্পর্ক বৈচিত্র্যময় করতে আগ্রহী কুয়ালালামপুর। 21 ও 22 মে ঢাকায় যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকে চূড়ান্ত হবে এই সিদ্ধান্ত। 21 আর 22 তারিখে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং হবে মালয়েশিয়ার প্রতিনিধি দল আমাদের প্রতিনিধি দলের সাথে। আমাদের আজকের বৈঠকে যে সমস্ত বিষয় আলোচিত হয়েছে সেটাকে আমরা কতদূর আগিয়ে নিতে পারি বা সেটার ভিত্তিতে কি কি সিদ্ধান্ত নিতে পারি সে ব্যাপারে কথা হবে। উপদেষ্টা আরও জানান, আগামী কয়েক মাসে 1 থেকে 1.5 লাখ শ্রমিক নিতে পারে মালয়েশিয়া। এক্ষেত্রে বাংলাদেশকে প্রাধান্য দেয়া হবে। এছাড়া বাংলাদেশে আটকে পড়া 17,000 শ্রমিকের মধ্যে প্রথম ধাপে 7,964 জনকে শিগগিরই প্রবেশের সুযোগ দেবে মালয়েশিয়া। আগামী কয়েক মাসে মালয়েশিয়া 1 থেকে 1.5 লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে। তো আমাদেরকে মালয়েশিয়ার যে ইন্টেরিয়র হিউম্যান রিসোর্স মিনিস্টার আছে উনি আশ্বস্ত করেছেন লোক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের বৈধ করতে অন্তর্বর্তী সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রবাসীরা। 4 লাখ 5 লক্ষ লোক এই যে রাস্তায় রাস্তায় ঘুরতেছে তাদেরকে যেন বৈধতার আওতায় নিয়ে আসেন। মালয়েশিয়া সরকারের সাথে একটু বসে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে কর্মী আনার প্রক্রিয়া চালু করা উচিত, যেখানে অভিবাসন ব্যয় একেবারে কম থাকবে। বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে নতুন করে শ্রমিক নিয়োগের বিষয়ে এক ধাপ এগিয়ে গেলেও এখনও যেসব প্রবাসী বাংলাদেশি দেশটিতে অবৈধ রয়েছেন তাদের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি মালয়েশিয়া। এ বিষয়ে যদি উভয় দেশের সরকার আন্তরিক হয় তাহলে এর মাধ্যমে মালয়েশিয়ায় কর্মরত অবৈধ বাংলাদেশি কর্মীরা একটি নিরাপদ এবং ন্যায্য কর্মপরিবেশের মাধ্যমে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। প্রবাসে বাংলাদেশি সংস্কৃতির নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠছে অস্ট্রেলিয়া। সারা বছর জুড়ে মেলা, কনসার্ট আয়োজনের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ছে বাংলাদেশের গান, নাটক, বই আর সংস্কৃতি। অস্ট্রেলিয়া থেকে বিস্তারিত এস.এম. আমিনুল রুবেলের রিপোর্ট। অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশির সংখ্যা 1 লাখেরও কিছুটা কম। একসময় বিনোদন বলতে ছিল স্থানীয় ফুটবল, পশ্চিমা কনসার্ট বা ভারত পাকিস্তান ঘরানার আয়োজন। কিন্তু সময় বদলেছে। এখন অস্ট্রেলিয়ার বড় বড় শহরে বাংলাদেশিদের নিজস্ব মেলা, নাটক, গান আর বই মেলা জমে ওঠে বছরের নানা সময়ে। ইংল্যান্ড, আমেরিকার পর অস্ট্রেলিয়াও পরিণত হয়েছে প্রবাসে বাঙালি সংস্কৃতির অন্যতম প্রাণকেন্দ্রে। সাধারণ কর্মী ভিসায় না এলেও শিক্ষার্থী ও দক্ষ জনশক্তি হিসাবে অস্ট্রেলিয়ায় পা রাখা অনেক বাংলাদেশিরা আজ স্থায়ী নাগরিক। তারা গড়ে তুলেছেন শক্তিশালী কমিউনিটি। প্রতি বছর শতাধিক ছোট বড় অনুষ্ঠান ঘিরে মুখর থাকে প্রবাস জীবন। বাংলাদেশ থেকে নিয়মিত আসেন জনপ্রিয় শিল্পীরা। শুধু প্রবাসী নয়, উপমহাদেশীয় ও মুসলিম দেশগুলোর মানুষজন, এমনকি স্থানীয় অস্ট্রেলিয়ানরাও অংশ নিচ্ছেন এসব আয়োজনে।
অস্ট্রেলিয়ায় সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশিদের আয়োজন হলো বৈশাখী মেলা। সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, অ্যাডিলেড ও ক্যানবেরা সহ প্রায় প্রতিটি শহরে একাধিক বৈশাখী উৎসবের আয়োজন হয় জমকালো। বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত সিনেমা চলে এখানকার হলে। প্রবাসে জন্ম নেওয়া নতুন প্রজন্ম ধীরে ধীরে আত্মস্থ করছে বাংলাদেশের মূলধারার সংস্কৃতি। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। একজন নারীর হাত ধরে বদলে যাচ্ছে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল শিজাংয়ের প্রত্যন্ত গ্রামের অর্থনীতি। আঙ্গুর চাষের মাধ্যমে নারীদের স্বনির্ভর করে তুলছেন নগদ্রুপ ওয়াংমো। অঞ্চলটিতে আঙ্গুর শিল্পের বিকাশে অগ্রণী হয়ে উঠেছেন তিনি। চীনের লাসার নানমু গ্রামের বিশাল বাগান জুড়ে দেখা মিলছে সতেজ আঙ্গুর ফলের গাছ। কেটে কেটে আঙ্গুরগুলো ঝুড়িতে ভরে নিচ্ছেন নগদ্রুপ ওয়াংমো। তার স্বপ্ন শুধু ফসল ফলানো নয়, জীবন গড়াও। নিজের সংগ্রাম দিয়ে তিনি এখন অন্য নারীদেরও আলোকিত করছেন। শিজাংয়ের দুর্গম পাহাড়েও আঙ্গুরের গন্ধে বইছে এক নতুন সম্ভাবনার হাওয়া। একসময় আঙ্গুর গাছ ছিল না শিজাং অঞ্চলে। ওয়াংমোই প্রথম চামদো শহর থেকে আঙ্গুর এ অঞ্চলে এনে তা রোপণ করে চাষের উদ্যোগ নেন। প্রযুক্তিবিদদের সহায়তায় ধীরে ধীরে সফলতার মুখ দেখেন তিনি। এরপর আর একা কাজ করতে হয়নি তাকে, ডেকে নেন পুরো গ্রামের নারীদের। এভাবেই শুরু হয় সমবায় ভিত্তিক আঙ্গুর চাষ। ওয়াংবো জানান, এত উচ্চতায় প্রথমবারের মতো আঙ্গুর ফলেছে। পাহাড়ি আবহাওয়ার সঙ্গে যুদ্ধ করে ফলেছে সুস্বাদু আঙ্গুর, যার পুরোটাই তাদের কঠোর পরিশ্রমের ফল। ছোটবেলা থেকেই গাছ লাগানোর প্রতি ভালোবাসা থেকেই শুরু হয় এই যাত্রা। আঙ্গুর চাষের পাশাপাশি তিনি নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করেন অন্যান্য কৃষিকাজেও। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সৌদি কাতারের পর আমিরাতের সঙ্গে $200 বিলিয়ন বাণিজ্য চুক্তি ট্রাম্পের। 10 বছরে যুক্তরাষ্ট্রে $1,40,000 কোটি বিনিয়োগ করবে UAE। এবং পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। নয়াদিল্লির সঙ্গে শান্তি আলোচনায় প্রস্তুত ইসলামাবাদ। এ ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গেই থাকুন সময়ের।